ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আবার আমরা চলে এলাম একটি নতুন সকালে একটি নতুন গল্প নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো ঠিক সাত সকালে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম একটি গল্প নিয়ে। আজকের গল্পটি হলো, দেখো, বাবার দায়িত্ব কত, বড় দাদার দায়িত্ব কত, কিন্তু কত কষ্ট করতে হয়, কত মিথ্যে বলতে হয়, চাকরি চলে গেলেও মিথ্যে বলতে হয় সবাইকে আশ্বাস দেওয়ার জন্য। এই নিয়ে আজকের গল্প, তোমাদের ভালো লাগবে। আর যার টাকা নেই তার মান সম্মান কিছু নেই, এখানে এর গল্পটা শুনলেই তোমরা বুঝতে পারবে। টাকাই হলো মানুষের মান সম্মান, এই হলো সংসারের ধর্ম। এটা কি সংসার? তো যেখানে টাকা নেই সেখানে বড় দাদার সম্মান নেই, বড় দাদার লক্ষ্য নেই। তো এই গল্পটা শুনে ভালো লাগলো, সাংসারিক গল্প, তাই তোমাদের কাছে নিয়ে এলাম শেয়ার করতে। তো বন্ধুরা, তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের গল্পটা শুনে ফেলো। মা ভোরবেলা বাবাকে কয়েকবার ডাক দিয়েছে। বাবা পাশ ফিরে শুয়ে বললেন, আজকে শরীরটা ভালো লাগছে না, অফিসে যাব না। মা আর ডাকলেন না। প্রতিদিন সেই ভোরে উঠে অফিস যায়, ফেরে সেই রাত 9টায়। সপ্তাহে 2 দিন ফিরতে ফিরতে রাত 10টা 11টা বেজে যায়। আজকে না হয় একটু ভোরে শান্তিতে ঘুমিয়ে থাকুক। বাবা ঘুম থেকে উঠলেন 10টায়, উঠে নাস্তা করলেন। আমরা একান্নবর্তী পরিবারে থাকি। যদিও এখন মানুষ এতটা রক্ষণশীল হয়ে গেছে, সবাই যে যার মতো আলাদা থাকে। আমার 2 কাকা আর বাবা ঠাকুমা মিলে একসাথে থাকি। বাবা কিংবা কাকাদের ভেতরে কখনো কোনো ঝামেলা দেখিনি। বাবা সংসারের বড় ছেলে হওয়ায় সবাই বাবাকে আলাদা সম্মান করে। বাবা নাস্তা শেষ করে হাঁটতে বের হলেন। ঠাকুমা জিজ্ঞেস করলেন, অফিসে যাবি না? বাবা বললেন, হ্যাঁ না মা, আজকে শরীরটা একটু খারাপ লাগছে। বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম বাবাকে সত্যি অসুখী মনে হচ্ছে। চোখের দিকে তাকানো যাচ্ছে না, মুখমণ্ডলে একটা অসুখীর ছাপ। পরদিন স্বাভাবিকভাবে ভোরে উঠে নাস্তা করে ব্যাগ নিয়ে বাবা বের হয়ে গেলেন। আমার কলেজের একটা ক্লাস শেষ হয়েছে। তখনই শুনলাম আমাদের কলেজের শিক্ষক রহিম স্যার অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। উনি আমাদের সবারই মোটামুটি পছন্দের। স্যার অনেক ভালো শিক্ষক এবং ভালো মানুষ। কিছু শিক্ষক থাকে যারা স্টুডেন্টদের সাথে সহজে মিশে যেতে পারে, যে স্যার সবার পছন্দের। রহিম স্যার তেমন একজন শিক্ষক। আমরা 7 জন স্যারকে দেখতে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে বের হয়ে বাড়ি ফিরব, তখন হাসপাতালের পাশের একটা পার্কের বেঞ্চে বাবাকে বসে থাকতে দেখলাম। বাবা পার্কের বাচ্চাদের সাথে কথা বলছেন। বাবার এখন অফিসে থাকবার কথা, তবে এই মুহূর্তে বাবাকে পার্কে বসে থাকতে দেখে আমার মনে প্রশ্ন জাগে, বাবা এই সময় এখানে কি করছেন? আমার পাশে বন্ধুরা ছিল, যার কারণে দূর থেকে দেখেই চলে আসি, বাবার কাছে যাওয়া হয়নি। বাবা অফিস থেকে প্রতিদিন যখন ফেরেন ঠিক সেই সময়ই বাড়ি এলেন। বাবা বাড়ি ফিরে প্রথম আমাকে ডাক দেন, কিন্তু আজকে আর বাবা আমাকে ডাক দিলেন না। বাবার কিছু একটা হয়েছে, সেসব চোখে মুখে স্পষ্ট, কিন্তু বাবা চুপচাপ স্বভাবের। যাই হোক, কাউকে কিছু বলবেন না। পরদিন বাবা অফিসে গেলেন। আমার 2টো ক্লাস আছে আজকে, এরপর ক্লাস নেই। আমি পার্কের দিকে গিয়ে দেখলাম বাবা একইভাবে সেই জায়গায় বসে আছেন। আমি ভাবলাম বাবার কাছে যাব কি না। বাবা আমাকে দেখে চমকে উঠলেন, যেন আমাদের দেখা হওয়াটা উচিত হয়নি। বাবা বললেন, তুই এখানে? এখানে পাশের একটা হাসপাতালে আমাদের স্যার ভর্তি, তাকে দেখতে এলাম। বাবা বললেন, বসবি? আমি বাবার পাশে বসলাম। বাবা, একটা কথা জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করবি? আমি সে প্রশ্ন হয়তো জানি। আমার চাকরিটা আসলে নেই, যদিও বাড়ির কেউ জানে না,
যেন কেউ চাকরি যাওয়ার কথা জানতে না পারে, তাই ভোরে বের হই বাড়ি থেকে। বাবাকে কি বলবো বুঝতে পারলাম না। বাবার আয়ই আমাদের সংসার চলতো। এক সময় 2 কাকা ছোট ছিলেন, তাদের পড়া লেখার খরচ, পিসিদের বিয়ে দেওয়া সব কিছু বাবা নিজেই করেছেন। আমার দাদু চাকরি জীবনে তেমন কিছু করতে পারেননি। তার সারা জীবনের অর্জন ছিল সততা আর একটা 3 তলা বাড়ি। এই বাড়ির কিছু টাকা লোন ছিল, সেই লোন বাবা পরিশোধ করেছেন। বাবার চাকরি যাওয়ার ঘটনা বাড়ির সবাই জেনে গেল। বাবাকে আর সকালবেলা অভিনয় করে ব্যাগ নিয়ে বের হতে হলো না। বাবার চাকরি নেই শুনে আমার কাকারা বলে দিলেন তারা আলাদা হয়ে যাবেন, একসাথে আর থাকবেন না। বাবার আয় নেই, আমরা 2 ভাই বোন আর মা, এই 4 জনের দায়িত্ব তারা এখন নিতে পারবে না। যদিও একসময় বাবা এই সংসারের সব কিছু কাঁধে চাপিয়ে চলেছেন, এখন কাকারা আলাদা হয়ে যেতে চাইলেন। বাবার কথার এখন কোনো দাম নেই। যখন বাবার চাকরি ছিল, হাতে টাকা ছিল, ভাইয়ের ছেলেদের হাতের মুঠোয় উৎসবের দিনে টাকা, ভাইদের পোশাক দিতে পেরেছেন, তখন বাবার কথার অনেক মূল্য ছিল। আমরা সবাই মিলে দোতলায় থাকতাম। তার মাঝখানে একটা দেওয়াল উঠিয়ে সেখানে আমার ছোট কাকা আর মেজো কাকা থাকবেন, এমন কথা ঠিক হলো। আমাদের জায়গা হলো চিলেকোঠায়, কারণ 3 তলায় তখন ভাড়াটিয়া ছিলেন। হুট করে বললেই তারা বাড়ি ছাড়বেন না। চিলেকোঠায় পায়রা পোষা হতো এক সময়। মা বাবা মিলে সেই ঘরটা পরিষ্কার করলেন, সাথে আমিও তাদের সাহায্য করলাম। বাবার কাঁধে তখন ঋণ, সংসার চালাবার মতো পয়সা বাবার কাছে ছিল না। 3 তলার ফ্ল্যাট থেকে 9,000 টাকা ভাড়া পেত বাবা। আমাদের 2 ভাই বোনের পড়াশোনায় মাসে 1,000 চলে যেত, বাকি থাকতো 2,000। মায়ের কিছু জমানো টাকা ছিল, সেসব দিয়ে টেনে টুনে সংসার চলে যেত। আমার বাবা কখনো বড় মাছ ছাড়া কিনতেন না। সেই বাবা এখন মাসে 2 বারের বেশি মাছ কিনতে পারেন না। হালকা পচা মাছ কম দামে কিনে নিয়ে আসেন। বাবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, সেটাও ছেড়ে দিলেন। আমার ভাই রিকশায় স্কুলে যেত, সে এখন হেঁটে যায়। ভাইয়ের পায়ে কয়েকটা ফোসকা পড়ে গেছে। বাবার মুখের উজ্জ্বলতা কমে চেহারায় কেমন কালো ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। মাস 6 পরে বাবার একটা বিদেশি কোম্পানিতে চাকরি হয়। অফিস থেকে বাবা একটা গাড়ি পেলেন। বাবার চাকরির 2য় সপ্তাহে রবিবার আমরা সেই গাড়িতে পুরো শহর ঘুরলাম। বাবা, মা আর আমরা 2 ভাই বোনে হোটেলে খাবার খেলাম। বহুদিন পরে যেন মনে হলো বাবার চোখের অসুখী ছাপ মুছে গেছে। পরের মাসে আমার বাবা দাদুর চিলেকোঠা ছেড়ে অন্য একটা ভাড়া বাড়িতে উঠলেন। আমার বাবা এমন মানুষ ছিলেন যাকে দিয়ে সব করানো যেত। বাবা সব কিছু করেই যেতেন ভাই বোনদের জন্যে। কিন্তু বাবা কঠিন হয়ে গেলেন এক সময়। এরপর বাবা আর কখনো তার 2 ভাইয়ের সাথে কথা বলেননি। ঠাকুমা যতদিন বেঁচে ছিলেন ঠিক ততদিন ওই বাড়িতে গেছেন। তার মৃত্যুর পর বাবা আর কখনো ওই বাড়িতে ফেরেননি। বাবার ভাগের ফ্ল্যাট বিক্রি করে দেন। দুঃসময়ে বাবা মানুষ চিনেছে। দুঃসময় জীবনে আসা দরকার, তখন মানুষ চেনা যায়। বাবার দুঃসময় বদলে গেছে, তবে বাবা বহু মানুষ চিনেছেন। যাদের কাছের এবং সবচেয়ে আপন ভেবেছিলেন, নিজের স্বার্থ না ভেবে তারাই মুখ ফিরিয়ে নিয়েছেন। এই যে আমার পিসিরা, যাদের বিয়ের সময় বাবা নিজের টাকায় স্বর্ণালংকার দিয়েছেন। বাবার যখন চাকরি ছিল না, তখন পিসিদের কাছে টাকা ধার চাইতে গেলে অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিত। পরে বাবা ঠাকুমার থেকে জানতে পারেন পিসিরা শুনেছে বাবার চাকরি নেই, এখন যদি টাকা দেয় সে টাকা আর ফেরত দিতে পারবে না। সেই ভয়ে বাবাকে টাকা ধার দেয়নি। আমার বাবার চোখে একটা আবরণ ছিল, সেই আবরণ দুঃসময়ের বাতাস সরিয়ে দিয়েছে।